সুপ্রিয় দর্শক মণ্ডলী, হাতিল আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের আজকের অতিথি, আপনারা সবাই তাকে নামে চেনেন, চেহারা খুব একটা চেনেন না। তাসলিম খলিল, সুইডেন ভিত্তিক নেত্র নিউজের এডিটর ইন চিফ। তাসলিম, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আপনাকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় প্রথম এই অনুষ্ঠানে এলেন। যাই হোক, আমি শিরোনামটা দেখে আপনার সঙ্গে কথায় আসছি। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে, চতুর্মুখী চাপে সরকার, স্বাস্থ্য উপদেষ্টার গাড়ির উপর উঠে গেলেন আহতরা। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে, জিরো কার্বন ভিত্তিক জীবনধারার আহ্বান প্রধান উপদেষ্টার। মানবজমিন, স্বাস্থ্য উপদেষ্টার গাড়ির উপর দাঁড়িয়ে প্রতিবাদ, সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে এই সিদ্ধান্ত সরকারের। কালের কণ্ঠ, হাসিনা সরকারের সম্মতিতেই হত্যাকাণ্ড, ফিরে দেখা পিলখানার ট্র্যাজেডি, আদানির বিদ্যুতে 4,800 কোটি শুল্ক ফাঁকি, আমাদের সময় প্রতিযোগিতা নিশ্চিতে চুক্তি বাতিলের সিদ্ধান্ত, মানব সভ্যতা বাঁচাতে হলে বদলাতে হবে জীবনধারা, কালবেলা বিএনপি জামাত এখন দূরে থাকতে চায় না, বিশ্ব মঞ্চে ডক্টর ইউনূসের 3-0 তত্ত্ব, দেশ রূপান্তর 1717, 1717 পুলিশ চিহ্নিত, 3-0 গর্বে নতুন বিশ্ব, সময়ের আলো, অনেক সুখবর, প্রাথমিকে আহতদের বিক্ষোভ অবরোধ, খবরের কাগজ, লজ্জা ভুলে লাইনে মধ্যবিত্ত, কাদেরের আশকারায় বেপরোয়া ছিলেন বদি, ইনকিলাব, আশা জাগানো অর্থনীতির গতি, একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত বিএনপির, দিনকাল, পরিবেশ সুরক্ষার জন্য এক নতুন জীবনধারা প্রয়োজন, পঞ্চদশ সংশোধনী সরাসরি মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী, আলোকিত বাংলাদেশ ও শুল্ক ছাড়াও বাজারে বিশৃঙ্খলা, সভ্যতা রক্ষায় 3-0 ধারণা তুলে ধরলেন ডক্টর ইউনূস, সংগ্রাম, পৃথিবীর সুরক্ষায় জিরো কার্বন ভিত্তিক জীবনধারা আহ্বান প্রধান উপদেষ্টার, বিপ্লবী চেতনা বিরোধী কার্যক্রম নিয়ে উদ্বেগ, করতোয়া, জলবায়ু সংকট মোকাবেলায় প্রয়োজন নতুন কাঠামো, শেরপুরে 4 জন সহ সড়কে জ্বলল 10 প্রাণ, বিজনেস টেন্ডার, এস আলমস অয়েল সুগার mills shut as banks reluctant to deal with the group. কেমন আছেন তাসলিম? আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো, আমিও ভালো আছি। তো আপনার কেমন লাগছে বাংলাদেশে? বাংলাদেশে কেমন লাগছে এটা এখন পর্যন্ত আমি আসলে রিড করতে পারিনি, কারণ আমি অনেক ব্যস্ত সময় কাটাচ্ছি গত কয়েক দিন ধরে, মানে আসার পর থেকে। যদি নেত্র নিউজের উপরে তো অনেক ঝড় ঝাপটা তুফান অনেক গেছে, কেমন ছিল সেই দিনগুলো? সেই দিনগুলো কেমন ছিল সেটা তো আপনি আরও বেশি ভালো বলতে পারবেন। আপনারা দেশে থেকে যেটা ফেস করেছেন, আমরা তো দেশের বাইরে, আমি ব্যক্তিগতভাবে অতটা ফেস করিনি। তবে আমার টিম যেটা ছিল দেশে, এখন সবাই প্রকাশ্যেই কাজ করছেন, তারা জীবনের ঝুঁকি নিয়েই কাজ করেছেন, সাংবাদিকতাটা করেছেন এই কয়েকটা বছর। নেত্র নিউজ যখন বন্ধ করে দিল, তারপরে তো অনেকটা বাংলাদেশে যারা থেকে বিশেষ ব্যবস্থায় দেখা যেত অবশ্য, তো সেটাতে দিক থেকে প্রচণ্ড চাপ ছিল আপনার উপর। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। এই চাপটা মোকাবেলা করলেন কিভাবে? মোকাবেলা করলাম কারণ বাংলাদেশের মানুষের একটা চাহিদা ছিল আমাদের কাছে, একটা ভালোবাসারও বিষয় ছিল। সবাই আমাদেরকে সবসময় আমাদের কন্টেন্ট চেয়েছেন, নতুন কি অনুসন্ধান আসলো, ওই বিশেষ ব্যবস্থাতেও কিন্তু সবাই চেষ্টা করেছেন। আপনার নিজের পত্রিকায় অনেক সময় আপনি বিভিন্নভাবে আমাদের প্রতিবেদনগুলো ছাপিয়ে দিয়েছেন, কৌশল করে হলেও। তো এর মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে আমরা কিছুটা হলেও পৌঁছাতে পেরেছিলাম। কিন্তু আমি যেটা এখানে আসার পরে যেটা আমি বুঝলাম, যে একেবারে গ্রাসরুটসে আমাদের রিচটা অতটা ছিল না, কারণ যেহেতু আমরা টেলিভিশন চ্যানেল না বা আমাদের কোনো পত্রিকা নেই, হ্যাঁ, তো সেক্ষেত্রে ওই জায়গাটায় আমরা একটু পিছিয়ে আছি। তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এখানে? আমরা নেত্র নিউজের একটা ব্যুরো অফিস এখানে সেট আপ করছি, ডিসেম্বর থেকে এটা শুরু হবে।
আগের মতোই আমরা অনুসন্ধানের উপর তো সবসময় গুরুত্ব দিই। নেত্র নিউজের অনুসন্ধান তো সবাই খুব পছন্দ করেন, আমাদের ইম্প্যাক্টও অনেক বেশি। আর আমরা অপিনিয়ন মানে অপেডের উপর আরও বেশি গুরুত্ব দিব এখন থেকে, কারণ আমরা মনে করি যে একটা সংবাদ মাধ্যমের কাজ হলো যে সোসাইটিতে এবং রাষ্ট্রে যে বিভিন্ন মতামতের যে প্লুরালিটিটা, এটার একটা প্ল্যাটফর্ম হিসাবে কাজ করা। অনুসন্ধানী সাংবাদিকতার একটা বিপদ আছে, ঝুঁকি আছে। বাংলাদেশে আপনি কি সামনের সম্ভাবনা কতটুকু, কীরকম দেখেন? বাংলাদেশ তো একটা সোনার খনি, আপনি যদি অনুসন্ধানী সাংবাদিকতা করতে চান। তবে এটা আমাদেরকে অনেক কিছু আমাদেরকে আসলে একেবারে গোড়া থেকে শুরু করতে হবে, বিল্ড করতে হবে, ডেভেলপ করতে হবে, কিভাবে অনুসন্ধানগুলো করা উচিত। আমরা একটা নতুন প্রজন্মের সাংবাদিকদের গড়ে তোলার চেষ্টা করব, এটাই আমাদের পরিকল্পনা এখন। বাংলাদেশে তো খুব ঝুঁকিপূর্ণ। ঝুঁকি নিয়ে তো আপনারা কাজ করেছেন, এখন আমরাও চেষ্টা করি আপনাদেরকে একটু অনুসরণ করতে নতুন স্বাধীন বাংলাদেশে। স্বাধীন বাংলাদেশে যে কয়দিন আছেন, সে কয়দিনে আপনার কি অভিজ্ঞতা, কি মনে হয়? অভিজ্ঞতা খুবই ভালো। আমার কোনো নেগেটিভ কোনো অভিজ্ঞতা হয়নি। মানুষ খুবই আগ্রহী আমাদের ব্যাপারে, জানতে চাচ্ছেন সবাই আমরা কি করছি, কি পরিকল্পনা। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি হয় কি, এখন যা পরিস্থিতি তাতে তো আপনি যেটা বলছেন ঠিকই, কিন্তু হলো যে এই পথ তো অনেক দূর এবং সহজ না, খুবই কঠিন এবং জটিল। তো এইটাতে আপনার কি সাজেশন, আপনার কি মত? না, এটা আমার সাজেশন বা মতের তো ব্যাপার না। আমরা যদি বাংলাদেশে একটা গণতান্ত্রিক বাংলাদেশ যদি চাই, তাহলে তো এটা বাংলাদেশের গণমানুষের মতামতের ভিত্তিতে হতে হবে। এবং আমি মনে করি যে এই বিষয়টা এখন মানুষের মধ্যে আরও সচেতনতা বেড়েছে, মানুষ গণতন্ত্র এবং অধিকারের পক্ষে কথা বলছে। এবং এই যে আন্দোলনটা হলো, সেটা তো একটা অধিকার ভিত্তিক আন্দোলনই, সবাই বৈষম্যের বিরুদ্ধে একটা আন্দোলন না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটার একটা আমব্রেলা অর্গানাইজেশন ছিল। তো আমার মনে হয় যে এখন মানে আমি নিজে খুব অপটিমিস্টিক একজন মানুষ, আপনি জানেন। তো আমি জানতাম যে শেখ হাসিনা সরকারের, হাসিনা শাহীর পতন হবে, এত তাড়াতাড়ি হবে এটা মনে হয় আমরা বেশিরভাগ কেউ বুঝিনি। তবে সেটা ছাত্রদের নেতৃত্বে হয়েছে। এখন মানে বাংলাদেশ সামনে কোন দিকে যাবে, কি হবে, সেটা সবারকে মিলে আসলে ঠিক করতে হবে। কেমন বাংলাদেশ দেখতে চান? কেমন বাংলাদেশ দেখতে চাই? আমি এমন একটা বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে গণতান্ত্রিক একটা বাংলাদেশ দেখতে চাই, এবং যে বাংলাদেশের গণতন্ত্রটা সকল মানুষের, শুধু মেজরিটির না, মানে সংখ্যাগুরুদের যে কি বলে অধিকার প্রতিষ্ঠাই কিন্তু গণতন্ত্র না। সংখ্যাগুরু সংখ্যালঘু যারা আছেন সবার বিভিন্ন মত পথ পার্টি সব কিছু মিলে একটা বাংলাদেশ চাই। আপনি যখন ঢাকা ছাড়েন তখনকার অভিজ্ঞতা একটু বলবেন? তখনকার আসলে আমি তো সাংবাদিক হিসাবে আমি চেষ্টা করি নিজেই যেন সংবাদের সাবজেক্ট না হই। আমি তো 2007-এর মে মাসে আমি আটক হই ডিজিএফআইয়ের হাতে। ওদের একটা টর্চার সেন্টার, ইন্টারোগেশন সেন্টারে আমাকে নিয়ে যাওয়া হয় এবং বেশ কয়েক ঘন্টা পরে আমাকে ছেড়েও দেওয়া হয়। তারপরে আমি প্রায় 1 মাস আত্মগোপনে ছিলাম এবং তারপরে আমি সুইডেনে চলে যাই। সেখানে আমি রাজনৈতিক আশ্রয় পাই এবং পরবর্তীতে ওইখানে নাগরিকত্ব নেই আর কি। কিন্তু যাওয়াটা তো খুব কঠিন ছিল, জানি, খুব চ্যালেঞ্জ ছিল। হ্যাঁ, সেটা সাংবাদিক। এবং ওই সময় আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এই যে গণতন্ত্রটার মানে অবনতি পরিস্থিতির, সংবাদপত্রের স্বাধীনতা বলেন, গণতন্ত্রহীনতা বলেন, ডিপলিটিসাইজেশন বলেন, এর শুরুটা কিন্তু আওয়ামী লীগ আমলে না, এর শুরুটা কিন্তু 1/11-এর সময়ই ছিল। এবং আমরা ওই সময় দেখেছি যে মানে সেনাবাহিনীর একটা ইয়ে ছিল যে তারা হয়তো বাংলাদেশের যা কিছু সমস্যা সব ফিক্স করে ফেলবেন, যেটাতে তারা পরে ব্যর্থ হয়েছিলেন। যে কারণেই কিন্তু আওয়ামী লীগের মানে এইরকম উত্থান আমরা দেখেছি 2008-9 সালে। কিন্তু যে জিনিসটা আমি লক্ষ্য করেছি বা আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই, যে এটা করতে যেয়ে আওয়ামী লীগ যেভাবে দেশ শাসন করেছে 15-15.5 বছর, এইটা তো গণতন্ত্র তো লেশমাত্রই ছিল না, এটা তো আপনি জানেনই।
কিন্তু প্রশ্নটা হচ্ছে যে মডেলটা আপনি যেটা বলছেন যে 111 থেকেই কিন্তু এই মডেলটা নেওয়া হয়েছে, তখন তাদের মডেল ছিল -2। পরবর্তী পর্যায়ে আপনি জানেন কাদের পরামর্শে একজনকে বাদ দিয়ে আরেকজনকে নেওয়ার যে চেষ্টা চলে। তো আজকের বাংলাদেশে আমরা যখন এই 3 মাস পরে 100 দিন হয়ে গেছে, প্রায় 3 মাস পরে কিন্তু আমাদের একটা মাধ্যম কী আছে, নির্বাচন নিয়ে, এখন কবে নির্বাচন হবে এই নিয়ে কিন্তু একটা সমীকরণ বা জটিল আলোচনা চলছে সর্বত্র। তো এইটাতে আপনি মানে বিশেষ করে এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার কি করবে বলে আপনার মনে হয়? কি করবে বলে আমার নিজের তো মনে হওয়ার কিছু নাই। কি করবে সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা বা দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই তিনি রিপিটেডলি বলে আসছেন, এবং উনি তো বলেছেন যে ওনারা ক্ষমতায় বেশি দিন থাকতে চান না, ওনারা রাজনীতির লোক না, এই কথাও বলেছেন। ওনারা এটাও বলেছেন যে ওনারা নিজ নিজ পেশায় ফেরত চলে যাবেন এবং তারা একটা সুন্দর নির্বাচন দিয়ে যাবেন। এখন নির্বাচনটা কবে হবে, কিভাবে হবে, এই টাইমলাইনটার একটা সংস্কার কি হবে না হবে, এই আলোচনাগুলো এখন চলছে। তবে আমার মনে হয় যে এটা সবাই আমরা মোটামুটি অ্যাওয়্যার যে নির্বাচন তো একটা হতেই হবে, কারণ এই যে সরকার এটা তো আসলে একটা কি বলে এটাকে, মানে এক্সট্রাঅর্ডিনারি টাইমে এক্সট্রাঅর্ডিনারি একটা সরকার। তো আমরা আবার যেটা মনে করি যে আমরা আগে আমাদেরকে অর্ডিনারি টাইমে ফেরত যেতে হবে, সেটার জন্য আমাদের আবার একটা নির্বাচিত সরকার খুবই প্রয়োজন। পাওয়ার হ্যান্ডওভার তো খুব সহজ কাজ না। পাওয়ার হ্যান্ডওভার তো বাংলাদেশে আগে মানে শান্তিপূর্ণভাবে হয়েছে, মানে কেয়ারটেকারের কাছ থেকে আবার গিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারও আমার মনে হয় ওই ধারাতেই যাবেন, কারণ আমি অন্তত মনে করি যে ডক্টর ইউনূসের মধ্যে ওনার তো আসলে চাওয়া পাওয়ার আর কিছু নাই। উনি বিশ্ববরেণ্য, বিশ্ব নন্দিত একজন ফিগার। উনি বাংলাদেশের ক্ষমতায় তো আর মানে যেরকম অন্য রাজনীতিবিদরা যেরকম ক্ষমতায় একবার বসলে আর গদি থেকে উঠতে চান না, আমার কাছে ডক্টর ইউনূসের ব্যাপারে আমি নিজেও অনেক সমালোচনা করি, কিন্তু এখানে আমার মনে হয় যে ওনার হয়তো এই ধরনের কোনো অ্যাম্বিশন আমি অন্তত ফিল করিনি। ধন্যবাদ। ইত্তেফাকের একটা শিরোনাম দেখি। শিরোনামে হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে, পঞ্চদশ সংশোধনী বাতিলের শুনানিতে অ্যাটর্নি জেনারেল। আপনার কি মনে হয়? এটা খুবই ইন্টারেস্টিং একটা ডেভেলপমেন্ট আমি বলবো, কারণ এই পঞ্চদশ সংশোধনী যদি এখন আবার ফিরিয়ে আনা হয় তাহলে কিন্তু একটা নতুন ক্রাইসিস শুরু হবে। এবং অ্যাটর্নি জেনারেল যেটা বলছেন মানে রেটরিক্যালি ঠিক, কিন্তু লিগ্যাল স্ট্র্যাটেজি হিসেবে আসলে কোন দিকে আমরা যাচ্ছি। কারণ আপনি দেখেন যে পঞ্চদশ সংশোধনী যদি আবার ফেরত আসে, মানে আগেরটা যদি বাতিল হয়ে ফেরত আসে, তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরত আসতেছে, এবং সেখানে হলো ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস। তো এর মানে কি যে ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস যিনি গেলেন, মানে যাকে ছাত্রদের দাবির মুখে সরাই ফেলা হলো বা পদত্যাগ করলেন বলা হলো, উনি কি তাহলে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন কিনা, এটা একটা প্রশ্ন থাকে। বা আসলে কি ইউনূস থাকবেন নাকি উনি আসবেন, বা কি হবে এইখানে। তো এটা আমার মনে হয় যে এই কেসটা কি কোন দিকে যাবে, এটা আসলে একটু স্ট্র্যাটেজিক্যালি আইন বিভাগেরও উচিত হবে একটু স্ট্র্যাটেজিক্যালি এই জিনিসটাকে ডিল করা, কারণ আমরা এই মুহূর্তে নতুন কোনো ক্রাইসিস আমরা চাই না, আমরা দেখতে চাই না। আমরা একটু হলেও কিছুটা হলেও স্টেবিলিটি চাই। প্রসঙ্গ হলো আদানির বিদ্যুৎ। এই বিদ্যুৎ নিয়ে কিন্তু অনেকদিন যাবতীয় বিতর্ক চলছে, মাঝে মাঝে তারা হুমকিও দেয় বন্ধ করে দিবে বিদ্যুৎ, এবং তাই হতে যাচ্ছে। যেমন সর্বশেষ হচ্ছে যে 4,800 কোটি টাকা তারা শুল্ক ফাঁকি দিয়েছে। না, এটা তো এই রিপোর্টটা খুবই ইন্টারেস্টিং, এই কারণে আমি যে পড়লাম অনুষ্ঠানে একটু আগে, সেটা হলো গিয়ে যে আদানির যে চুক্তিটা বাংলাদেশের সাথে যেরকম হয়েছে, এটা মানে আনপ্রেসিডেন্টেড। ওইখানে এসকেপ ক্লোজ নাই, বা কি করলে চুক্তি বাতিল হবে, বা এক পক্ষ বাতিল করতে পারবে অন্য পক্ষ কি করবে, এইরকম কোনো ক্লোজই মানে ওইখানে ওইরকম। আমরা এটার একটা কপি নেত্র নিউজেও আমরা লিক করেছিলাম হাসিনা শাহীর সময়েই। তো এই চুক্তিটা শুধু বাংলাদেশে না, বিদেশেও খুবই নিন্দিত হয়েছে,
এমনকি ভারতের পার্লামেন্টে কিন্তু রাহুল গান্ধী এইটা নিয়ে কথা বলেছেন যে মানে আদানিকে ব্যবসা পাইয়ে দেওয়ার জন্য নরেন্দ্র মোদী যে 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 দেশে গিয়েছেন তার মধ্যে বাংলাদেশ একটা। তো এই চুক্তিটা থেকে বের হতে হলে বাংলাদেশকে আসলে এই ধরনের জিনিসগুলোতে আরও ফোকাস করতে হবে যে ইররেগুলারিটিসগুলো কী আছে। মানে আদানি যদি শুল্ক ফাঁকি দেয় বা ধরেন কোনো দুর্নীতি করে থাকে বা তারা যদি তাদের এন্ড অফ বার্গেন যেটাকে বলে সেটা যদি যথাযথভাবে রেসপেক্ট না করে, তাহলে তো হয়তো বাংলাদেশের জন্য একটা এসকেপ রুট তৈরি হতে পারে, এবং সেটাও আবার একটা আন্তর্জাতিক সালিশি বোর্ডে গিয়ে আর কি, সালিশি আদালতে গিয়ে নিষ্পত্তি করতে হবে। আরেকটা রিপোর্ট আমি দেখছি কালের কণ্ঠেই, সেটা হলো হাসিনা সরকারের সম্মতিতেই হত্যাকাণ্ড, মানে পিলখানা হত্যাকাণ্ড। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। এটা নিয়ে আপনারা তো অনেক রিপোর্ট করেছেন, তো আপনার কি মনে হয়? এটা নিয়ে আমার কাছে মনে হয় যে এটা মূল এখন যে দায়িত্বটা চলে গেছে বাংলাদেশ সেনাবাহিনীর, মানে ওনাদের রিপোর্ট। বর্তমান যে উপদেষ্টা জাহাঙ্গীর, জেনারেল জাহাঙ্গীর, স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি তো সরাসরি এটার সাথে যুক্ত ছিলেন এটার ইনভেস্টিগেশনে, এবং আমরা শুনেছি যে ওনার ইনভেস্টিগেটিভ রিপোর্টটা তৎকালীন সরকার প্রকাশ করেনি। তো আমার এখন প্রশ্ন হলো যে তাহলে এই সরকার কেন করতেছে? উনি তো এই সরকারের একজন ক্যাবিনেট মিনিস্টার পদে আছেন, তো ওই রিপোর্ট প্রকাশ করতে তো আমি এখন কোনো বাধা দেখি না। তো আমার কাছে মনে হয় যে এটা বাংলাদেশের এক্সিকিউটিভ যারা আছেন, মানে সিভিলিয়ান সরকারে যারা আছেন, তাদেরও যেরকম একটা সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন, আবার বাংলাদেশের আর্মির বর্তমান যারা লিডারশিপ আছেন তাদেরকেও কিন্তু এই বিষয়টা আসলে ক্লিয়ার করতে হবে। কারণ এই যে পিলখানায় যে এতজন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন, তাদের ফ্যামিলিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এটার ব্যাপারে বাংলাদেশ আর্মিতে কিন্তু একটা ক্ষোভ অনেক দিন ধরে চলে আসতেছে। আবার আরেকটা জিনিস এখানে আমরা একটু কম আলোচনা করি যে বিডিআরের সাধারণ সৈনিক যারা ছিল তাদের মধ্যে কিন্তু অনেককে এই মামলায় একেবারে অকথ্য নির্যাতন করা হয়েছে এই টিএফআই সেলে নিয়ে গিয়ে, এবং অনেকে মারাও গেছে। এটা নিয়ে আসলে একটা, আমি মনে করি যে এটা নিয়ে একটা সম্ভবত, আমি যদি ভুল করে না থাকি, যে পিলখানা হত্যাকাণ্ডে নিহত অফিসারদের সন্তানরা, পরিবাররা একটা দাবি তুলেছেন যে এটা নিয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়াল কমিশন হোক। আমি মনে করি যে এই ধরনের একটা প্ল্যাটফর্ম বা এই ধরনের একটা মেকানিজম আমরা এটা খুবই যুক্তিসঙ্গত, এটা ক্রিয়েট করা উচিত। ধন্যবাদ আপনাকে। বিশেষ করে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে আপনি জানেন যে মিয়ানমারের সঙ্গে আমাদের সম্পর্কটা অনেকটা একদমই তলানিতে, কারণ বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে। এবং সর্বশেষ যে খবর তাতে দেখছি যে রোহিঙ্গারা আবার বাংলাদেশে আসতে পারে। তো এমনিতেই বাংলাদেশের অর্থনীতি মারাত্মক চাপের মধ্যে, আবার নতুন করে যদি এই ধরনের শরণার্থীদের ঢল নামে, তাহলে তো পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে। তো এই অবস্থায় আন্তর্জাতিকভাবে বোধহয় সরকার এই ইস্যুটা অবশ্য খুব একটা আলোচনার মধ্যে নেই, কারণ আমরা সবসময় রাজনীতি নিয়েই বেশি মেতে থাকি আর কি। আপনার কিছু মনে হয় কি? না, মিয়ানমারের ওই পারে, মানে বর্ডারের ওই পারে এখন যেটা হচ্ছে সেটা তো একটা মানে ওইখানে যে গৃহযুদ্ধ যেটা, সেখানে আরাকান আর্মি তো ওই পুরো এলাকাটা দখল করে নিচ্ছে, এবং জিও পলিটিক্যাল যে বিভিন্ন অ্যাক্টর, ইন্ডিয়া এখানে আছে, চায়নার একটা স্টেক আছে, তো এটা খুবই ঘোলাটে একটা পরিস্থিতি এই মুহূর্তে। আগের সরকারটার কিন্তু একটা দরকার ছিল যে আরাকান আর্মির সাথে এক ধরনের প্রকাশ্য বা অপ্রকাশ্য, কভার্ড বা ওভার্ট যেটা বলি আমরা, একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে পৌঁছানো। কারণ আরাকান আর্মি যদি পুরো রাখাইন বা আরাকান অঞ্চলটা যদি তারা কন্ট্রোল করে, তাহলে তারা কিন্তু রোহিঙ্গাদের ফেরত নিতে পারত বা পারে, এখনও আমি বলবো। তো এটা আসলে গত সরকারের কাছ থেকে আমরা এই ধরনের কোনো প্রুডেন্ট বা প্রাগমেটিক কোনো মুভ আমরা দেখিনি।
আর আমার কাছে মনে হয়েছে যে গত সরকারের এই রোহিঙ্গা পলিসি বা মিয়ানমার পলিসিটা ডিকটেটেড হয়েছে চায়না এবং ভারতের দ্বারা। এটা আমরা কোনো মানে রোহিঙ্গা প্রশ্নে বাংলাদেশ এতগুলো বছর ধরে কোনো সার্বভৌম কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। আপনি দেখবেন যে রোহিঙ্গা ক্রাইসিসটা যখন শুরু হয় তখন শেখ হাসিনা নিজে প্রস্তাব তুলেছিলেন যে মিয়ানমারের ভিতরে জাতিসংঘের তত্ত্বাবধানে একটা সেফ জোন ক্রিয়েট করা হোক। এটা স্বয়ং শেখ হাসিনার কথা ছিল এবং আমরা রিপোর্টও করেছিলাম, আপনারাও করেছিলেন। পরে কিন্তু দেখেন মানে এক সপ্তাহের মধ্যে এটা একেবারে মানে উধাও হয়ে গেল এই আলাপটা। তো এখন এইরকম কিছু করা যায় কিনা সেটা হয়তো এই সরকার চিন্তা করে দেখতে পারে, কিন্তু যাই হয় সেটা আরাকান আর্মির সাথে একটা মানে ওভার্ট বা কভার্ট যেটা বললাম একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে তো আসতেই হবে। এবার ফিরে আসি আবার দুর্নীতি প্রসঙ্গে। বাংলাদেশের দুর্নীতির খবরাখবর আমাদের লোকাল কাগজে তখন ছাপা হতো না সরকার থাকা অবস্থায়, আপনারা ছেপেছেন অনেক। তো এখন প্রতিদিনই কোনো না কোনো খবর আসছে। তো এই অবস্থায় দুর্নীতির যে বিচার শুরু হয়েছে, ক্ষমতার অপব্যবহারে বা বিচার দুর্নীতি হত্যাকাণ্ড এসব মিলিয়ে যা হইতেছে, আপনি কি দেখছেন? আপনি কি মনে করেন যে যেভাবে আগাচ্ছে তাতে কি বিচার খুব ত্বরান্বিত হবে, নাকি ঢালাও মামলার মধ্যে দিয়ে বিচারে আটকে যাবে? দুর্নীতির তো একটা হলো যে মানে হত্যাকাণ্ড এবং মানবতা বিরোধী অপরাধের একটা বিচারের একটা ধারা চলছে, এইটার ব্যাপারে আমি খুব একটা আশাবাদী না। এটা আমি আগেও বিভিন্ন জায়গায় বলেছি, অন্য ফোরামে বলেছি যে বাংলাদেশের মানবতা বিরোধী অপরাধ যেটা হয়েছে এটা এই বর্তমানে এই পুলিশ, এই জুডিশিয়ারি, এই ইনভেস্টিগেটিভ এজেন্সি এগুলা দিয়ে আসলে আমরা কোনো ভালো তদন্তও করতে পারবো না, বিচার তো দূরের কথা। এটা হলো এক। আর দ্বিতীয় হলো গিয়ে যে বিচার যাই করি না কেন এটা আমাদের নিজেদের দেশের লোকেদের কাছেই গ্রহণযোগ্য হবে না। আন্তর্জাতিক কথা তো ছেড়ে দিলাম, মানে আমরা ওই যে যুদ্ধাপরাধীদের বা জামাত নেতাদের যে বিচারটা আমরা দেখেছিলাম, আপনি জানেন যে বাংলাদেশের মানুষের কাছেও এটা গ্রহণযোগ্য হয়নি, অতটা বিদেশে তো হয়নি। তা আমরা আবার যদি এই আইসিটির মাধ্যমে যদি এই জুলাই আগস্ট মাসের হত্যাকাণ্ডগুলো মেসাকারগুলোর বিচার করতে চাই, আমরা আবার একই ভুল করব, একই জায়গায় যাব। তো আমি আসলে মনে করি যে এটা বাংলাদেশের উচিত হবে যে এটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের কাছে রেফার করে দেওয়া, যেটা বাংলাদেশ অলরেডি আইসিসির মেম্বার। এটা এখন প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। সরকার কেন করছেন না এটা আরেকটা আলোচনা আর কি। আর দুর্নীতির ক্ষেত্রে তো আমি মনে করি দুর্নীতির বিচার হওয়া দরকার, কিন্তু এর থেকে বেশি যেটা প্রয়োজন, আমি ওই মরালিস্টিক গ্রাউন্ড থেকে বলছি না, আমি একেবারে এম্পেরিক্যাল বা কি বলে ইউটিলিটেরিয়ান গ্রাউন্ড থেকে যদি বলি যে দুর্নীতির বিচার থেকে আমি মনে করি যে বেশি প্রয়োজন হলো টাকাগুলো দেশে ফেরত আনা। কারণ একটা জিনিস অতি ভাই আমি আগেও অনেকবার বলেছি যে বাংলাদেশ খুবই ধনী একটা দেশ, মানে আমরা কিন্তু প্রাচুর্য এবং সম্পদের একটা দেশ, এবং অনেকে হাসে আমি এটা বলার পরে। দেখেন এইরকম একটা ছোট একটা দেশ থেকে যেখানে $15 বিলিয়ন মানে পাচার হয়ে $15 বিলিয়ন পাচার হয়ে যে দেশ থেকে চলে যেতে পারে, সেই দেশটাকে তো আপনি গরিব দেশ বলতে পারবেন না, কোনো কারণ নাই। হ্যাঁ, এই টাকাগুলো আমরা এই দুর্নীতির কারণে যে টাকাগুলা বিভিন্ন এস আলম বা আরো কি বেক্সিমকো, বসুন্ধরা, সামিট, হোয়াটএভার, এরা যে টাকাগুলো পাচার করে নিয়ে গেছে আমাদের দেশ থেকে দুর্নীতির মাধ্যমে বা মানে অসৎ উপায়ে, এই টাকাগুলো যদি আমরা ফেরত আনতে পারি তাহলে তো বাংলাদেশের চেহারা পাল্টে যাবে। তো এটা আমরা কিভাবে করব, এটা নিয়ে আমার মনে হয় একটা নাকি সম্ভব না, অবশ্যই সম্ভব। কারণ আমাদের তো মানে বিশেষ করে এই টাকাগুলো তো আসলে যে সমস্ত ডেস্টিনেশনে গেছে, আমরা যেমন নেত্র নিউজে সম্ভবত বেশ কয়েক বছর আগে আমরা একটা অপেড ছেপেছিলাম যে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের কিছু এগ্রিমেন্ট, দুর্নীতি বিরোধী কিছু আন্তর্জাতিক সনদ আছে, এগুলোতে বাংলাদেশ এখনও স্বাক্ষর করে নাই। করলে ওই টাকাগুলো ফেরত আনাটা সহজ হবে। এবং বিদেশি ধরেন ইউরোপের যে দেশগুলো আছে সেখান থেকে, বা ইভেন সিঙ্গাপুরেও প্রচুর টাকা অর্থ পাচার হয়েছে। এস আলমের তো কিছু খবর ডেইলি স্টারেও এসেছিল।
এই টাকাগুলো হয়তো তখন ফেরত আনা সম্ভব হবে। তো এটার জন্য দায়িত্বটা এবং লিডারশিপটা সরকারের কাছ থেকে আসতে হবে। না, সেই লিডারশিপটা লাগবে আর কি। হ্যাঁ, যেমন আপনি অনুসন্ধানী রিপোর্টের কথা বলছিলেন, আমার জানা খুব কৌতূহল। আপনি একটা রিপোর্টের জন্য, আমার জানা মতে, আমি ওই রিপোর্টটা জানতাম, আপনি করতেছিলেন, আপনি নিজেই বলছেন, বিশেষ করে এই যে ওই মানে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে বিতর্ক হচ্ছিল ওইটা নিয়ে, আপনি শেষ পর্যন্ত তো আপনার রিপোর্টটা এসেছিল। কোনটা একটু আমাকে বলুন। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে বাতিল করলো যেটা। হ্যাঁ হ্যাঁ, না, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমি একটা প্রবন্ধ লিখেছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাতে না গিয়েও কিভাবে সংবিধানের মধ্যে থেকেই একটা নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার করা যায়। তো ওইটা ছিল আমার একটা প্রবন্ধ। যদিও মানে শেখ হাসিনা যদি আমার ওই পরামর্শটা নিতেন তাহলে তো আজকের এই পরিস্থিতিতে আমরা পড়তাম না। আমরা প্রায় শেষ প্রান্তে অনুষ্ঠানের। শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কি? ডেড। কেন? আর শেখ হাসিনা আর ফেরত আসবেন না। এটার তিনটা মোটা দাগে তিনটা কারণ আমি বলি শেখ হাসিনা আর আসবেন না একটা, আর আওয়ামী লীগ রুলিং পার্টি হিসাবে আর কোনোদিন ফেরত আসবে না। একটা কারণ হলো যে এটার কোনো রেকর্ড নেই, মানে দুনিয়ার কোথাও আপনি যদি পুরা গত 200-300 বছরের ইতিহাস দেখেন, একটা বা দুইটা কেস ছাড়া, তার সেটা প্রায় 200 বছর আগে, কিন্তু মানে রিসেন্ট ইয়ার্সে গণ অভ্যুত্থানে পতিত কোনো স্বৈরাচার ফেরত আসেনি। এটা হলো গ্লোবাল ট্রেন্ড। ক্ষমতায় ফিরে আসেনি, কিন্তু রাজনীতিতে এসেছে। রাজনীতিতে এসেছে সেটা ঠিক আছে, কিন্তু ক্ষমতায় আসতে পারেনি, এটা একটা। আর দ্বিতীয় হলো গিয়ে যে আওয়ামী লীগকে আমি বলতেছি যে ইটস এ ডেড অ্যাজ এ রুলিং পার্টি। হ্যাঁ, কারণ দুইটা কারণ আছে। একটা হলো গিয়ে যে আওয়ামী লীগ কিন্তু আর রাজনৈতিক দল ছিল না। আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের অনেক আগে মৃত্যু হয়েছে। বিশেষ করে 2018টা হলো তার মানে কফিনের শেষ পেরেক, যেটা মানব জমিনে আপনারা অনেকবার ব্যবহার করেন। তো সেটা হলো যে আওয়ামী লীগ আর রাজনৈতিক দল না, এটা তিনটা জিনিসের একটা সমন্বয়। আওয়ামী লীগ হলো গিয়ে একটা কাল্ট, মানে গুরুতর অন্ধ, মানে এরা তাদের গোষ্ঠীটাকে একটা ধর্মীয় একটা উপাসনার দিকে নিয়ে গেছে। শেখ মুজিব তাদের ঈশ্বর বা এরকম কিছু, এটা একটা কাল্ট ছিল। আর দ্বিতীয় হলো যে এটা একটা চোরতন্ত্র ছিল, এটা হলো গিয়ে একটা মাফিয়াদের একটা সংগঠন ছিল। আর আরেকটা ছিল যে আওয়ামী লীগ রাজনৈতিক দল আর বাংলাদেশ রাষ্ট্র, মানে রাষ্ট্র সরকার যেটা, এটা একেবারে মার্জ হয়ে গিয়েছিল। মানে কোথায় রাষ্ট্রের শুরু আর কোথায় আওয়ামী লীগের শেষ, বা আওয়ামী লীগের শুরু রাষ্ট্রের শেষ, এটা আপনার মানে একসময় তো আমরা শুনেছি যে ডিজিএফআই আওয়ামী লীগের ইউনিয়ন পরিষদের কমিটি ঠিক করে দিয়েছে। সত্য। হ্যাঁ, এবং এটা অনেকে আওয়ামী লীগের লোকজনই আমাদেরকে বলেছে। হ্যাঁ, তো এইটা যখন একটা রাজনৈতিক দলের ক্ষেত্রে ঘটে, তা তো এটা রাজনৈতিক দল না, এটা তো মৃত। আর আরেকটা হলো যে আওয়ামী লীগের বিরুদ্ধে এখন বাংলাদেশে মানে এই যে যত মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের পরিবার, আপনার আমার মতো যারা আছেন, মানে আমি তো অনেকদিন পরে দেশে আসলাম, বা আপনারা তো দেশে থেকে সাংবাদিকতা করেছেন, বা এইখানে যারাই আছেন, মানে বাংলাদেশের আমি বলবো আনসাইন্টিফিক একটা বলবো যে বাংলাদেশে 80% মানুষ আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঠেকানোর জন্য জান প্রাণ দিয়ে কাজ করবে, এবং সেটা ব্যুরোক্রেসির লোকজনও করবে, আর্মির লোকজনও করবে। তো এই তিনটা কারণে আমি মনে করি যে আওয়ামী লীগ ইজ ডেড অ্যান্ড শেখ হাসিনা ইজ নট কামিং ব্যাক। দেখা যাক। তাসনিম খলিল, আপনি অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ।